say, hey. कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মা এতক্ষণ সেখানেই ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ের স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খানবাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভেতর থাকা জায়গায় জায়গায় কড়া লাইটিং এর কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতো লাগছে পরিবেশটা। চারপাশে বেশ বডিগার্ড দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়া উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নম্বরে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ফোন রিসিভ করবে না, তারপরেও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার ওপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়া চেয়ারে বসে ফোনটা টেবিলের ওপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনে ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদয়ের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ের মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতেই সেই ব্যক্তিটা ধূপ করে মায়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়লো। আচানক কারো উপস্থিতিতে মায়ের চমকে উঠতেই চোখে পড়লো আয়নকে। বেশ হাসি মুখে মায়ের ফোনের দিকে তাকিয়ে হৃদয়ের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিতের মতো করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হড়বড় করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমার হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের উপাসের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু সব জানি। মায়া চমকে ওঠার মতো করে অস্থির চিত্তে হড়বড় করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ের এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎ আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরেই। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় বলল, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনেও শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়া অয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থিরের ন্যায় অয়নকে শুধিয়ে বলল মায়া, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? অয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটা খুঁজে পাওয়াতে। রিত তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না হৃদের মতো। ব্যয় হিসেবে তো এইটুকু সাহায্য করতেই পারি, তাই না? এবার বলো, কি লাগবে আমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন যেন মনে হলো আয়নের সাথে মায়ের নিখোঁজ স্বামীর সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ের সেই নিখোঁজ স্বামী। মায়ের সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রিয়া, নাদিয়া বা জুই, কেউ তো আয়নকে এসব কথা বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? রিত খান? অসম্ভব। রিত খান যেই মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা শুনে মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া রিত খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। রিত খান রাগী, জেদি, বেপরোয়া। আর যাই হোক না কেন, সে অন্তত নিজের কথার খেলাপ করার মতো মানুষ নয়, এইটুকু মায়ের বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারলো? সেই চিন্তায় মায়ের মাথায় এলো আয়নই হয়তো মায়ের সেই মানুষটা হতে পারে যাকে মায়ের চাই। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে এখন মায়াকে মিথ্যা বোঝাতে চাইছে। আয়ন মায়ের নিখোঁজ স্বামী হতে পারে এই ভাবনা মায়ের মাথায় আসতেই মায়ের মন ছটফট করে উঠল অস্থিরতায়। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়ের সরাসরি তাকালো আয়নের চোখে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করেছে সেটা আয়ন মায়ের দৃষ্টি দেখে বুঝতে পারলো। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ পরখ করলো আয়নকে, আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেই দিন রাতের ওই অচেনা লোকটার মতো। মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দুকণা দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজালো,
দুই হাতে চেপে ধরা নিজের ফোনটা কচলে অল্প হা করে নিঃশ্বাস ফেললো ভেতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গড়ন আর শ্যামবর্ণ দেখে এবার মায়ের নিশ্চিত মনে হলো হয়তো আয়নই মায়ের সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলছে। মায়া তীব্র অস্থিরতায় আছড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের ওপরে রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করেছে। আয়ন ইচ্ছে করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ের হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ের আয়নের প্রতি ওই রকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এই সব কিছুই হৃদকে রাগ দিল। হৃদ জোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগ ঠাহর করলো। তারপরও সেটা দেখেও না দেখার মতো করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে, আমি এই মুহূর্তেই তোমার খোঁজা ওই লোকটিকে বের করে দেব। মায়া ঢক ঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের উপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসলো চেয়ারে। মায়াকে উদ্দেশ্য করে বলল, তা লোকটা দেখতে কেমন ছিল? কিছু আইডিয়া দাও তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কচলাতে কচলাতে মিহি স্বরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকই হয়, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটার একটা সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা ঠিক কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইলো, আপনার মতো লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়া কিছু বলার আগেই আয়ন ডান দিকে তাকিয়ে হৃদকে ডাকলো খাক ছেড়ে, এই হৃদ এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভড়কালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে আছে মায়ের দিকে তাকিয়ে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠাটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তাড়ামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল, কিরে ভাই সব জায়গাতে ঠাটামি করিস কেন? একটু একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন গিয়ে আবারও বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল, শোন হৃদ, তোরা যেই জন্য ডেকেছি, আসলে আমি মায়ের ভণ্ড প্রতারক বেঈমান লুকায়িত স্বামীর ইন ডিটেলস সম্পর্কে তথ্য জানতে চাই। সেজন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাক, মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়ের ভণ্ড প্রতারক বেঈমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এইসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছে করে হৃদকে রাগানোর জন্য বারবার মায়ের স্বামী তুলে খোঁজা মেরে ভণ্ড প্রতারক বেঈমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ের বৈবাহিক সম্পর্কের বিষয়ে, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে আয়নকে বলল, ওনাকে লাগবে না, আমি এমনি বলতে পারবো। আরে তুমি এমন বললে তো হবে না, মুখের কথায় আমি ঠিকঠাক কিছুই বুঝবো না। তুমি একটা কাজ করো, উঠে দ্রুত হৃদের পাশাপাশি হয়ে বলো তো তোমার নিখোঁজ স্বামী আসলে কতটুকু লম্বা ছিল? আমাদের হৃদও তো অনেক লম্বা, দেখো তো ওর মতো লম্বা ছিল কিনা, দেখো একটু। যাও যাও উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্ট বার হৃদ মায়াকে আঘাত করেছিল, যেটা মায়া ভুলেনি, কিন্তু আয়ন তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তাড়া দিল। মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মায়া হৃদকে নিজের কাছে অনুভব করলো। মায়া আর নড়াচড়া করলো না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত চুলকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল, এইভাবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না, বরং পাশাপাশি গিয়ে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়াতে দেখলে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ের বাহু হৃদের পুনরের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতো করে বলল, এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল? মায়া হাঁসফাঁস করে হাত কচলাতে কচলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতেই
চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ের দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে আছে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তায় দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ের মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ের হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতের অচেনা লোকটাও হৃদের মতো ঠিক এতটাই লম্বা ছিল। মায়ের হৃদখানের মতো করে সেদিন রাতে ওই লোকটারও বুক বরাবরই ছিল। মায়ের এখনো স্পষ্ট মনে আছে হৃদখান যে এত লম্বা মা আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্যই করেনি। কিন্তু আজ লক্ষ্য করেই যেন বিস্ময় হচ্ছে। বাপরে, হৃদখান এত লম্বা! মায়ের হৃদের কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল, ওনার মতোই লম্বা ছিল লোকটা। তুমি শিওর তো? আর আর ওনার মতোই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার ঘাড়ে ঢলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম। লম্বা চওড়া অনেক ছিল, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হবার মতো করে বলল, আচ্ছা সেদিন কিভাবে কাঁধে ভর দিয়েছিল দেখাতে পারবে? হ্যাঁ পারবো। আয়নের কথার তালে মায়া খই হারালো। হৃদের সাথে শত্রুতার কথা ভুলে এক মুহূর্তের জন্য চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সঙ্গে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজেই মায়ের কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরলো। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করলো না। যদি করতো তাহলে বুঝতো হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গুলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরলো, আর অপর হাতটা রাখলো ওর কাঁধ জড়িয়ে ধরা হৃদের হাতের ওপর। তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল, আমরা এভাবেই ছিলাম ভাইয়া। ও আচ্ছা। আর 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 মায়া আর ভাবতে ভাবতে চট করে কাঁধের ওপর হৃদের হাতটা টেনে ধরলো নিজের ওপর হৃদকে ঝুঁকে পড়াতে। মায়ের আচানক কাণ্ডে হৃদ খই হারিয়ে অল্প একটু মায়ের দিকে ঝুঁকে পড়তেই মায়া আবারও একইভাবে হৃদকে টানলো নিজের দিকে। মায়া এবার বেশ জোরে সোরে টেনে ধরায় হৃদ নিজের খই হারিয়ে 2 হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়লো মায়ের গায়ে। তাজ্জব মায়াও হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল। মূলত মায়াও বুঝতে পারেনি হৃদ মায়াকে এভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় হৃদের ভার সইতে না পেরে 2 হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল মায়া, বাপরে আপনার তো অনেক ওজন, শরীর এত শক্ত কেন? কি খান? হ্যাঁ উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন করে হৃদ প্রথম কথাটাই বলল মায়াকে ধমকে দিয়ে দাঁত পিষে, স্টুপিড, শাট আপ ইডিয়েট। হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে মায়া হড়বড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে কাঁধ উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বরগুনের মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্য মায়ের ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এই লোকের বউ এই লোককে কেমনে সামলাবে। মায়ের তো এখনই চিন্তা হচ্ছে এই লোকের বউয়ের জন্য। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্টু হাসির দিকে। আয়ন বেশ দুষ্টু হেসে দুজনের দিকে তাকিয়ে। মায়া বুঝলো না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙুল তুলে দেখিয়ে আয়নকে বলল, একটু আগে উনি যেমন আমার গায়ে ঢলে পড়েছিলেন, সেদিন রাতের ওই লোকটাও তেমনি করে ঢলে পড়েছিল। এরপর আর কিছুই বলতে পারবো না, লোকটার চেহারা আমার মনে নেই। মায়ের কথায় আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষদের তুমি সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শোনো, ডানে বামে না তাকিয়ে সোজা পেছনে তাকালে পেয়ে যাবে তোমার ভণ্ড প্রতারক মানুষটাকে। বলেই আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলো ঘরটা ছাড়লো। মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়ের মাথায় আয়নের কথাগুলো ঢুকলোই না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ের স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন যখন মায়ের দেখানো শেষ হলো তখন অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? কে এখানে নিঃশক্তি ঢলে পড়া মানুষ, আর কেই বা মায়ের পেছনে থাকবে? মায়ের স্বামী কি আর মায়ের পেছনে আছে নাকি যে মায়ের পেছনে তাকালে তাকে পেয়ে যাবে? পেছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীর অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেললো। টেবিলের ওপরের ফোনটা নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকেই মায়ের দিকে চেয়ে কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ তো এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে গটগট করছে মায়ের ওপর। এই লোক কেন যে অকারণে মায়ের ওপর রেগে যায় তাও বোঝে না মায়া। এই লোককে মায়া বুঝতে গেলে আরো সমস্যা। মায়ের এই লোকের সাথে কোনো লেনদেন নেই, যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাট তারা লোককে। মায়ের নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে 2 হাত মুষ্টি পিষে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে।
মায়া মূলত বুঝতেই পারলো না আয়ন মায়ের চোখে আঙুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী রূপে। কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করে ঢলে পড়া মানুষটা হিসেবে উল্লেখ করলো সেটাও বুঝলো না। এমন না যে মায়া আয়নের কথায় গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ের বিশ্বাস নেই যে হৃদ খান কোনোভাবে মায়ের স্বামী হতে পারে এই বিষয়টা নিয়ে। মায়ের প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়ার যে কেউ মায়ের স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনোই হবে না, কোনোভাবেই না। রাত প্রায় 12টার শেষের দিকে। সবার ডিনার আরো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতির ঘরেই হবে। মা এতক্ষণ ঘুমে ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্য সিঁড়ি ধরে উপরে উঠছে। সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, স্টপ। মা চমকে ওঠার মতো লাফিয়ে পেছন ঘুরলো মুহূর্তেই। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদ খানের মুখোমুখি হওয়া মানেই বিপদ সংকেত। আতঙ্কিত মায়া দৌড়ে পালাতে চাইলে তার আগেই হৃদ মায়ের মতিগতি বুঝে শক্ত গলায় দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সেড স্টপ দেয়ার। হৃদের শক্ত গলা শুনে মায়াও থামল না, ভয়ে দৌড় মারল তৎক্ষণাৎ। পেছন পেছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ের হাত চেপে সামনে ঘোরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছের কাপড়টা শার্টের কলারের মতো চেপে ধরে মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিসিয়ে বলল, ডাকছি কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস? হৃদের ভয়ে মায়া এমনি সিটিয়েছিল, এখন আরো সিটিয়ে গেল। হৃদ হুটহাট কেন রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই কেন বা খারাপ আচরণ করে তাও বোঝে না। একটু আগে কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে কেন অগ্নিমূর্তি ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানে না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া, কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্কমুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ের কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেও খই হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ের বুকের কাছের কাপড় চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলেই মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতেই হৃদের পেটের কাছে শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়ের মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরো তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতো কাজ করলো। তাই হৃদ মায়ের কলার চেপে আরো কাছে টানলো। মায়াকে মুখোমুখি ধরে রাগে রি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবি আমায় যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে ট্রিগার পয়েন্ট রেখে গুলি করে মেরে দেব। বিশ্বাস কর, একটুও বুক কাঁপবে না আমার। হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠে ভয়ে চোখে পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়ামায়াহীন মানুষ মনে হতেই মায়ের ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলল, আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? সবসময় আমার সাথেই কেন বাজে আচরণ করেন, আঘাত করেন? কি চাই আপনার? হৃদ মায়াকে আরো কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তিত্তির করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তাই, আরো সস্তা হব। আপনার কি? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না, আমার পছন্দ না। বেয়াদব হয়েছিস। মেজাজ আমার এমনিতে চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দেব। হৃদের হিংস্রত রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলেটাকে? মায়াকে উত্তর দিতে না দেখে হৃদ আরো চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো, উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে, নাদিম ভাইয়া। উনি এখানে কি করছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি কিছু জানি না। তোর সাথে কি চলে ওই ছেলের? এত কিসের ভাব তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস? আমাকে কাহিনী বুঝাস? কাহিনী বুঝাস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়বে না মনে করিস? ওয়ার্নিং দিচ্ছি না হৃদ, বলে রাখছি। আমার অবাধ্য হবি, সোজা ট্রিগার পয়েন্ট রেখে তোর নাগরের বুক ঝাঁঝরা করে দেব গুলিতে আমি। যেই বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর হৃদ, এই সব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না।
হৃদের উগ্রতা, বেপরোয়া আচরণে মায়া প্রচন্ড ভয়ভীত হলো। মায়ের জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে, আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধ্যের মতো মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ের ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়াটা সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সেই পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদ খানের জন্য। মায়া বুঝল হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে পেরে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া করেছে বলে সে দেখেনি, আর না কারো কাছ থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ের বোঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে সেটা মায়ের দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া ওর নিজের স্বামীকে ভালোবাসে। তাই হৃদকে মায়ের মিথ্যা বোঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে, আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সব কিছু হয়ে গেছে। যদিও হৃদ একটু আগে আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনো ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পায়নি, তো কি হয়েছে, মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যা মিথ্যে বলে চালিয়ে দেবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? হৃদ তো আর মায়ের স্বামীকে চেনে না, তাহলে বুঝতেও পারবে না যে মায়া মিথ্যে বলছে। মায়া না হয় হৃদকে মিথ্যে বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়েছে, ওরা এখন সুখে শান্তিতে সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকাতে ফুপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, আপনি আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার আপনাকে ভয় লাগে, সহ্য হয় না আপনাকে। আমার যার সাথে ইচ্ছে আমি তার সাথে মিশবো। আপনার কি? প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি জানেন না আমি বিবাহিত, তারপরেও কেন বারবার আমাকে ডিস্টার্ব করেন, অকারণে ছুঁয়ে দেন? এইসব আমার পছন্দ না। আপনি আমার কাছ থেকে যা চাইছেন তা আমি কখনো দিতে পারবো না। আমি ওই টাইপের মেয়ে নই, আর না আপনার বাজে প্রস্তাবে ইন্টারেস্টেড। আমার স্বামী আছে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের সম্পর্কটা অনেক গভীর আর ঘনিষ্ঠ, একটা নর্মাল ম্যারিড কাপলের মতো। আমরা দেখা করেছি, কথা বলেছি, পাশাপাশি আরো অনেক কিছু করেছি। আমার স্বামীর পছন্দ না কেউ ওনার বইয়ের আশেপাশে ঘুরুক। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। বিস্ফোরণে হৃদের মস্তিষ্ক দপদপ করে উঠল। জ্বলে ওঠা রাগ দপ করে নিভে গিয়ে মস্তিষ্ক সক্রিয় হয়ে জানান দিল সে কখন ঘনিষ্ঠ হলো তার বইয়ের সাথে, কখন ভালোবাসা লেনদেন করলো তারা, এত কিছু কবে করলো হৃদ? বিস্ফোরণে মায়ের কলার চেপে ধরা হাতটা হালকা হতেই ঢিলে হয়ে আসলো, একেবারে ছেড়ে দিল না। বিষণ্ণে হৃদ নিষ্ক্রিয় মস্তিষ্কে চেঁচিয়ে উঠল, কি এত কিছু কবে হলো? মায়া মনে করলো হৃদ মায়ের মিথ্যা কথাটা বিশ্বাস করেছে, মায়া নিজের স্বামীর সাথে জড়িয়ে পড়েছে। এমনটা শুনলে হয়তো হৃদ মায়ের পেছনে ছুটবে না, আর না মায়াকে ডিস্টার্ব করতে চাইবে। মায়া নিজের কান্না থামালো, হৃদকে নিজের থেকে দূরে করতে চেয়ে আরো কিছু মিথ্যে গুছিয়ে নিল মনে মনে। নাক টেনে নিজের ফুপানো আটকে বলল, হয়েছে মাসখানিক হবে। উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, দেখা করেছেন, তারপর আরো অনেক কিছু হয়েছে আমাদের। উনি বলেছেন আপু আর ফাহাদ ভাইয়ার বিয়েটা শেষ হলেই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আব্বুর কাছে। আসলে উনি চিন্তিত যদি আমাদের দুজনের পরিবার আমাদের সম্পর্কের কথা জানার আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে বিষয়টা খারাপ দেখা। মায়ের কথার মাঝেই বিস্ফোরণে হৃদ স্তব্ধতায় চেঁচিয়ে বলল, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? আমি? কি? রাগে দুঃখে হৃদ মায়ের কলার ছেড়ে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিতে দিতে মেজাজ দেখিয়ে বলল, ধরলাম না, ছুঁইলাম না, খেলাম না, কিচ্ছুই করলাম না, এর মধ্যে বাবা হচ্ছি? সেই 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 হৃদ রাগে একই শব্দ বারবার উচ্চারণ করছে। মায়া হৃদের আচানক ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালের সঙ্গে গিয়ে পিঠ ঠেকল। অল্প ব্যথাও পেয়েছে পিঠে, তবে সেটা সহনীয়। মায়া দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে হৃদের কথাগুলো কানে আসলো। মায়া হৃদকে শুধরিয়ে বলল, আপনি না, আমার স্বামী বাবা হবে। হৃদ রাগে দুঃখে বলে, একটা বাড়ি দাও আমার মাথায়, স্মৃতিভ্রষ্ট হয়েছে। মায়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি পারবো না। শালার জিন্দেগি, কিছু করার আগেই বদনাম হয়ে গেলাম। মায়া গোল গোল চোখ করে হৃদের দিকে তাকিয়ে রইল। হৃদ যে রাগের তোড়ে এসেছিল ঠিক একই ধাঁচে হনহনিয়ে আবারও চলে গেল। মায়া হৃদের যাওয়ার দিকে তাকিয়ে রইল শুধু। হৃদ যখন বিকট শব্দ তুলে দরজা ঠাস করে লাগালো তখন মায়ের সাথে সাথে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে সেই তোপে। মায়া হৃদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে বুকের ওপর একটা হাত রেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে হৃদকে মিথ্যা বোঝাতে পেরেছে তাহলে।
এইবার আর মায়ের পেছনে না আসলেই হয়।